মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 51। মেহনুর, প্লিজ রেসপন্স মি। মেহনুর, কথা বলো। মেহনুর, তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুর, মেহনুর। এক নাগারে চেঁচাতে লাগলো মাহাতিম। ভয়ে তার কলিজাটা কামড়াচ্ছে। না জানি ওই দজ্জাল মহিলাটি তার সাথে কি খারাপ কাজ করেছে। যদি কিছু করে ফেলে তাহলে এবার এক চুলো ছাড় দিবে না মাহাতিম। মাহাতিম ডেস্কের সামনে বসে দ্রুত কলটা ব্লুটুথে কানেক্ট করলো। ফোনটা মাউথের পাশে রাখতে আরেকবার সারার জন্য চেঁচিয়ে উঠল। সেই নিরুত্তপ অবস্থায় ইন্টারকমটা বাজতে লাগলো। অস্ফুট রোগা কণ্ঠে শুনতে পেল, শান্ত হন। চূড়ান্ত মুহূর্তেই থেমে গেল মাহাতিম। বুকটা এখন ধুকফুক করছে তার। নিঃশ্বাসটা সেকেন্ডের ভেতর ভারী হয়ে গেল। মেহনুর যে ইচ্ছে করে সাড়া দেয়নি সেটা সে ভেবেই চরম রাগ উঠল তার। ইন্টারকম টিপে আবার নোমানকে ডাকতে হলো না। রাগে অপ্রত্যাশিত কথা ক্ষোভের সাথেই তৎক্ষণাৎ তার চোখ বুজে ফেলল। রাগে চেপে নিজের কণ্ঠ ভাবে বুঝতে লাগলো, তোর বউ অসুস্থ, বিছানায় পড়ে আছে। ওর অবস্থা চেয়েও তোর চেয়েও খারাপ। একদম রাগ দেখাবি না, ঠান্ডা থাক, একদম ঠান্ডা থাক মাহাতিম। এক বুক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রকিং চেয়ারে গায়ে পিঠ ঠেলিয়ে দিল সে। শান্ত কণ্ঠে গম্ভীর মেজাজে বলল, আমি যে গরুর মতো চেঁচালাম, জবাব দাওনি কেন? পুরো কথাটা শান্ত কণ্ঠে বললেও তীব্র ক্ষোভ ছিল তা প্রকাশ পেল। মেহনুর একটু চুপ থেকে কাশতে কাশতে বলল, গলা ব্যথা হচ্ছিল। চোখ খুলল মাহাতিম। ভুরু কুচকে উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করলো, তোমার গলা ব্যথা শুরু হয়েছে? মেহনুর খুশখুশি কাশতে কাশতে গলায় বলল, জি। আশ্চর্য হয়ে বলল মাহাতিম, কি আশ্চর্য? তুমি আমাকে এ ব্যাপারে কিছুই বলনি। মাহাতিম অকপটে কথাটুকু বলে ফেলল। মেহনুর একটু চুপ থাকলো। পরক্ষণে স্বর নামিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি যে একবার আমার খোঁজ নেননি। আমি তো আগের মতো হাত নাড়াতে পারি না। এখন যে আপনার সাথে কথা বলছি তাও বালিশের ওপর লাউটে রেখে। গলা ব্যথার ব্যাপারটা এখনো কেউ জানে না, কাউকে বলিনি। আড়ষ্ট হয়ে গেল মাহাতিম। ইতস্ত ভঙ্গিতে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরল। হাতে কি খুব ব্যথা? কল কি কেটে দিব? ওপাশ থেকে মৃদু হাসি দিয়ে বলল মেহনুর। ওপাশ হাতের অজুহাত দিয়ে পালাতে চাচ্ছেন? ফিক করে হেসে ফেলল মাহাতিম। রকিং চেয়ার থেকে উঠে রুমের লাইটটা নিভিয়ে দিল। বিছানায় গিয়ে আস্তে আস্তে বলল, কোথায় পালিয়ে যাব? যাওয়ার জন্য শুধু 3টা জায়গায় বেঁচে আছে। এক যেখানে আছি সেখানে, 2 তোমার কাছে, 3 মাটির নিচে। আমার তো আর পালাবার জায়গা নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেহনুর। খুব সাবধানে হালকা একটা ঢোক গিলে আলতো গলায় বলল, মাঝে মাঝে এমন কথা বলে লজ্জায় মরে যাই। আর এখন কি সব বাজে বাজে কথা বলছেন? এগুলো না বলে চলে না? বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল মাহাতিম। খোলা জানালার পর্দাটা টেনে দিয়ে রুম অন্ধকার করে দিল। বালিশে মাথা রেখে কাঁথা ঢেকে শান্ত গলায় বলল, ম্যাডাম। একটু দেরি না করে উত্তর দিল মেহনুর। বলুন। উত্তর শুনে একটু হেসে স্বাভাবিক গলায় বলল মাহাতিম, এই জ্বলন্ত নিষ্ঠুর আপনার ছোট্ট বুকটায় লুকাতে দিবেন? সাথে সাথে চোখ বন্ধ করল মেহনুর। গ্রীষ্মের খরতর মাটির বুকে এক পরশা বৃষ্টির মতে আনন্দ অনুভব হলো তার। সৌস্তহত রুগ্ন মন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হলো। নিগড় উচ্ছ্বাসতা ব্যক্ত করেই বলল, আসুন, আমি 2 হাতের ভেতর আপনাকে লুকিয়ে জড়িয়ে রাখবো। এক চিলতে সুখকর হাসি ফুটল মাহাতিমের। আস্তে তৃপ্ত ঠোঁটে বাঁকা হাসির বদলে গাঢ় প্রগড় হাসিটা জড়িয়ে রইল। মেহনুরের মধ্যে আর জড়তার ছোঁয়া নেই। যতটুকু ছিটে ফোটা ছিল অরেষ্ট হয়ে গেছে ঝরে। অন্ধকার রুমে অদৃশ্যভাবে অনুভব করলো মেহনুর যেন কাছেই আছে, যেন 2 হাতে মাহাতিমের গলা ধরে আছে। মেহনুর বলল, আমি গ্রামে যেতে চাই না। জানি একটা সময় ওইটা আমার বাড়ি ছিল, কিন্তু আজ আমি ও বাড়ির মেহমান, তাছাড়া কিচ্ছু নই। মাহাতিম বিচক্ষণ সুরেই বলল, তুমি কি আমার কথা অমান্য করতে চাচ্ছ? মেহনুর চট করে উত্তর দিল, কোনোদিন অমান্য করিনি, করছি না, করবো না। মাহাতিম আবারও কটকট সুরেই বলল, তোমাকে ফেলে যেতে বলিনি, 1 লাইন বেশি বুঝতে যেও না। মেহনুর কপট বিষময়ের নিহই বলল, থাকবো মানে থাকবই। নাচর বান্দার মতো প্রশ্ন শুনে কিছুটা হাঁপিয়ে গেল মাহাতিম। সব প্রশ্নে কিন্তু বলার সময় যে এখনো আসেনি, সেটাই এই বোকামেকে কে বোঝাবে? গ্রামের রোমান্সের ভাইবটা ফিল পাওয়া যায় এই জন্য। মেহনুরের কথার প্যাচ বুঝতে না পেরে জিজ্ঞেস করে বসলো, আপনি কি আমাকে বলতে চাচ্ছেন? ঝেড়ে বলুন তো। মাহাতিম এবার দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, বুঝো না নাকি? বুঝো না কি বোঝাচ্ছি?
মেহনুর বোঝার জন্য কিছুক্ষণ চুপ থাকলো। একটু ভাবতেই হঠাৎ চোখের কোঠর বিষয় বড় হয়ে গেল, চেঁচিয়ে উঠে বলল, কেমন অসভ্য! ছি! ওপাশ থেকে বলে চলল মেহনুর। ব্লুটুথে পুনরায় কথা শুনতে শুনতে একটু আপত্তিকর লাগছে। এভাবে মন ঝেড়ে কথা বলার মানুষটাই এতদিন দেখিতে চেয়েছিল। লুকানো ছাপানো মেহনুর পুরোপুরি যেন মাহাতিমের কাছে ধরা দিয়েছে। গ্রামে যাওয়ার বিষয়টা নিয়ে আপাতত তার চিন্তা নেই। মেহনুর এবার চিন্তিত মনে গ্রামের ভিটে ফিরে যাবে, অত্যন্ত রজনীর কাছ থেকে দূরে থাকবে। বিরাট পরিকল্পনার একাংশ মেহনুর জায়গা মহড়া হলো মাহাদি। এদিকে ঠান্ডা মাথায় সূক্ষ্ম চালাকাঠি সেরেছে রজনী। মাহাদির মৃত্যু যে একটা দুর্ঘটনায় এটা পরিকল্পনা হত্যা, সেটার আলামত এখনো হাতে নাগালে পায়নি মাহাতি। তার অভিজ্ঞতা মস্তিষ্ক ইতিমধ্যেই ধরে ফেলেছে রজনীর পেশাদারি কাউকে দিয়ে কাজটা করিয়েছে। কাজটা সমুদ্রে এত পর্যটক এবং সাক্ষাৎকার মাহাতিমের নাকের নিচ দিয়ে করা চারটিখানি ব্যাপার ছিল না। পুরো পরিকল্পনায় সাজানো হয়েছে এক ভয়াবহ মস্তিষ্ক থেকে। সেটা রজনীর মাথা থেকে এসেছে, সম্ভাবনা 100%। মাহাদির প্রতি যেই মহিলা নির্মম পরিচয় দিয়ে ফেলেছে অনেক আগে, এখানে মেহনুরের নাগালে রাখা বোকামি। প্রচলিত রাজনৈতিক কাউন্সিলরের বোন বলে এত দাপট তার। লোকে তার রুক্ষ মেজাজের জন্য তাকে ভয় পায়। তার স্পষ্ট মনে আছে অনামিকার ঘটনার পর তার কান পর্যন্ত, যার পর নিজে সব ফেলে মাহাতিমের কাছে ছুটে আসেন। মাহাতিমের হাত ধরে কর্ণমধ্যম করে ঝামেলা মিটিয়ে নেন। মেয়েলি ঝামেলার জন্য মাহাতিমও এসব ব্যাপারে মাটি দিয়ে ফেলে। রজনী দ্বিতীয়বার টার্গেট যে মেহনুর হবে এটা সুস্পষ্ট। এর জন্য যত দ্রুত সম্ভব মেহনুরকে এখান থেকে বিদায় করতে হবে, পাঠাতে হবে পুরনো ভিটে মাটির দিকে। হানান শেখ তার পক্ষে শত্রু। এই শত্রুতা কেবল দেশের জন্য। এতে রাজনীতির মতো পারিবারিক শত্রুতার যে নেই। রাজনীতিকে রজনীর রাস্তা থেকে সরাতে হলে আপাতত মেহনুরকে গ্রামেই পাঠাতে হবে। মেহনুর এখন পুরোপুরি দেহ মন নিশ্চিষ্ট মাহাতিমের প্রতি ঝুঁকে গেছে। সেই ফাঁকটা দুজনের ভেতরে জড়তা তৈরি করছে। এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। হান্নান শেখের কাছে পাঠানো নিয়ে একটু বিচলিত না মাহাতিম। মেহনুর এখন তার প্রতি কঠিনভাবে দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বলতার দিকটা হান্নান শেখ কোনোভাবেই টলাতে পারবে না। যদি বিড়ালের কাছে আগেভাগে দূর পৌঁছে যায়, সেক্ষেত্রে বিড়াল কিন্তু সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে না, কিছুটা সময় নিজের কৌশলে এড়িয়ে চলে। মেহনুরকে হান্নান শেখের কাছে পৌঁছে দিলে হান্নান শেখ অ্যাকশন নেবেন না, এটা সে জানে। হান্নান শেখ যতই পাষাণ চতুর ভয়ঙ্কর লোক হোক না কেন, মেহনুরকে সে কিছুই করবে না। উল্টো মেহনুরকে গায়ে যেন আঘাতের আঁচড় না লাগে, তার জন্য মাহাতিমকে কুপোতে প্রস্তুত তিনি। পারলে তিনি মাহাতিমের কাছ থেকে মেহনুরকে দূরে সরিয়ে রাখবেন। অন্তত রজনীর অদৃশ্য ব্যক্তির ছবল থেকে মেহনুরকে দূরে রাখাই শ্রেয়। চিন্তার গভীর সুড়ঙ্গ থেকে বাস্তবে ফিরল মাহাতিম। মেহনুরকে এখনো ফোনের ওই পাশে হালকা গলায় কথা বলে যাচ্ছে। বা পাশে ফিরে শুলো মাহাতিম। কথাটা বুক পর্যন্ত টেকে এনে ঘুম ঘুম কণ্ঠে বলল, মেহনুর একটু থমকালো, সাড়া দিয়ে বলল, জি। ঘুম চোখের পাতায় আপনা আপনি বুঝে এলো। মাহাতিম একটু জোরে চোখ খুলে খোলতে পারছিল না। টানা কয়েকদিনের ক্লান্তিতে তন্দ্রায় ডুবে যাচ্ছে চোখ দুটো বারবার। ঘুম ঝাড়ানো কণ্ঠে সে বলল, সকালে ডিউটি আছে মেহনুর, কলটা রাখলে রাগ করবে? মেহনুর হেসে উত্তর দিল, করব না। শোকের ছায়া চোখের নিচে কালশিটে হয়ে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে এখনো। চোখের পানি শুকিয়ে এসে বুকের শূন্যতা পূরণ করতে পারেনি। এখনো শূন্যের প্রকটতায় চৌচির করে খাখা। স্বামীর শেষ চিহ্ন হিসেবে ছোট সন্তানকে বুকের করে রেখেছিল মার্জা। নিজের নির্ঘুম বহু অগণ্য রাত বিসর্জন দিয়েছে সেই ছেলের পিছনে। বড় ছেলের পর ছোট ছেলের প্রতি তার আদরের কমতি ছিল না। বাবার আদরটা না পেয়ে বড় ভাই করে পাগল ছিল যেই ছেলেটা। বেহে এমন বারবার শুধায়, মাহাদি কোথায় গেল সে তো তাকে ছেড়ে কোথাও যায় না। অথচ পাগলের মতো দু চোখ দিয়ে খুঁজতে গেলে ঠান্ডা নিথর প্রাণহীন চিত্রটা ভেসে ওঠে, বুকের ভেতর ঝড় বয়ে যায়। তখনই চারদিকে যেন মাহাদির হাসি কলরব মিশে আছে। আঙুল ধরে ধরে সদ্য হাঁটার স্মৃতিগুলো আজও সজীব। এই তো সেদিন টুল ধরে ধরে দাঁড়াতে শিখলো, এরপর হাঁটি করে হাঁটা শিখলো, এরপর ঝড়ের বেগে হামাগুড়ি দিয়ে দৌড়ে এলো। সেসব স্মৃতির কথা তার বুকে পড়তেই ওড়না চেপে কাঁদে মার্জা। চোখের
কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে লাগলো নিজের ওড়না দিয়ে মার্জা। হঠাৎ এমন সময় বিকট রিংটং বাজতে লাগলো তার ফোনে। ফোন ধরার ইচ্ছাটা নিবৃত্ত করতে চাইলো, স্ক্রিনে তাকাতে দেখলো বাবা মশাই লেখা দেখেই ধরতেই গেলেন, নাক টেনে কল রিসিভ করতেই সালাম দিলেন মার্জা। আসসালামু আলাইকুম বাবা মশাই, কি অবস্থা, কেমন আছেন? হানান শেখের কণ্ঠটা মলিন করেই বলল, মারে তোর অবস্থা শুনে ভালো থাকা যায় না, কি একটা খবর শোনালি, মনটা চেয়ে বিশ্বাস করতে পারছি না। মার্জা এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে, বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। হান্নান শেখ মোদ্দা কথা বলা সুর পাচ্ছে না, দ্রুত কথাগুলো জেনে নিয়ে তার সুবিধা হতো। মার্জা যখন কাশতে থাকে কান্না থামে না, তখন হান্নান শেখ ফাঁক মতো কথা বসিয়ে দেয়, ও মা কাঁদিস না, তুই কাঁদলে তোর ছোট্ট ছেলের বউ তো ভালো থাকবে না, ওকেও তো তোর দেখতে হবে, চুপ কর চোখ মুছে ফেল। মেনুরের প্রসঙ্গ তুলে চোখ মুছে শান্ত হলেন মার্জা। ছেলের দুর্বোধ্য উদ্দেশ্য সিদ্ধান্ত এখনো নারাজ, নিজের মতে কথা জানাতে নিয়ে বিঘ্ন কণ্ঠে স্নিগ্ধ করলেন তিনি। আমি কোনো কুনকিরা খুঁজে পাই না বাবা মশাই, আমার ছেলে যেমন নির্দয়ের মতো কাজ করে ফেলবে কল্পনাও করতে পারি না। এক শোক না কাটাতে আরেক শোকে আঘাত এনেছে, আমাকে মাফ করুন বাবা মশাই, আমার ছেলে কোন মুখে মেহনুরের সাথে কথা বলবো আমি খুঁজে পাই না। প্রত্যাশিত কথা শুনতে পেয়ে মনে মনে আহরালো হান্নান শেখ, তোর আর মুখ দেখানো লাগবে না, ওই মুখ তোর কাছেই রাখ। রাগটা ভেতর থেকে মিথ্যা কষ্টের অভিনয় ধরলেন, সহন কণ্ঠে বলল, হায় রে জীবন, আমার নাতনিটার কপালে সুখর কপাল নেই, সবাই ভাগ্য, কি ভাগ্য নিয়ে আমার নাতনিটা আসছিল। অসহায়ের মতো কথাটা বলল হান্নান শেখ, যেন পাশের ব্যক্তির কষ্টে বিষিয়ে দিতে উঠে। একটু থেমে আবার কথায় ভেড়কালেন, মেহনুরকে কোথায় পাঠিয়েছিস মা? আমি কি আসবো? মার্জা তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, ছি আমাকে মেয়ে ডেকে এখন নিচে এত দূরে পাঠিয়ে দিতে পারেন না বাপু মশাই, আপনার আসতে হবে না, আমি আপনার নাতনিকে সুস্থভাবে পাঠিয়ে দিব, আমার ঘরের লক্ষ্মী অসুস্থ শরীরে পাঠাবো না। টান টান কথা শুনে রাগে সাইন বাজলো, যেন হান্নান শেখের ইচ্ছে করলো ফোনের মধ্যে একদাতা বিশ্রী কথা শুনিয়ে দিতে। সহ্য আর ধৈর্য দুটোই যেন কাল রাত যাবৎ ধারণ করেছিল, সেটা আর পারছে না। এসব নাটকীয় তামাশা রীতিমতো বিরক্ত লাগছে হান্নান শেখের। এমন সাধুগিরি কথা তার একদম অদ্ভুত লাগে, তবুও বলতে হয়। বিছানার তোষক আগলা দিয়ে গুপ্তফোনটা গুরুত্বপূর্ণ কলের জন্যই বের করলো। বিছানার তোষক আংলি করে গোপন ফোনটি বের করলো হান্নান শেখ। এবার এটি কাজে লাগাতে হবে। 2 বার টোন জেবেতে রিসিভ হলো কলটি। সতর্ক কণ্ঠে একটা মেয়েলি সুরে সালাম দিলেন হান্নান শেখ। জবাব দিলেন, তোর ফোন ধরতে এত টাইম লাগে কেন? তোর রান্নাঘরের গুষ্টি টুট। ঠিক আছে চাপা দূরে গিয়ে মারবি, বাড়ি খবর দে। মাঝরাতের পেঁচাল সব শুনছ? কতক্ষণ? জানোয়ার বাচ্চা, কি কথা বলছিস? তোরে প্রেম প্রীতির খবর দিতে বলি নাই। মেহিনুর কোনখানে থাকার কথা বলছে? গ্রামে। ঠিক আছে, আচ্ছা রাখ, ব্যাংকে সময় মতো টাকা পাবি, নাম্বার ভুল দিস না। হান্নান শেখ সকাল সকাল নাস্তা সেরেই মার্জাকে কল করলেন। তখন কেবল হাত মুখ ধুয়ে মেহিনুরকে নিস্তেজ শরীরটাকে নিয়ে বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসে আছে, হাতে আছে কাছে ফোন। নার্স মহিলাটা রিসিভ করে ইয়ারফোনের ব্যবস্থা করে দিলেন। গত রাতের মতো রুম থেকে চলে যেতেই শুরু করলো মেহিনুর। এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ আকস্মিক মার্জা ছুটে আসলো। দরজায় নক না করে ভেতরে ঢুকতেই তিনি তখনই দেখতে পেলেন বউ ইতিমধ্যে ইয়ারফোনে কথা বলছে। তাকে দেখে অবশ্য চুপ করে তাকিয়ে আছে। অপরদিকে মেহিনুর চুপটি মেরে মাহাতিমের অস্থির হয়ে উঠল। মেহিনুরের জানায় মা এসেছে, দাদা ভাই তার সঙ্গে কথা বলতে চায়। মাহাতিমও জানিয়ে দেয় সে এখন নাস্তা করছে। এই নাস্তার টাইমটুকু কথা বলার জন্য বরাদ্দ, এরপর সে কথা বলতে পারবে না। এদিকে মার্জা হান্নান শেখের সাথে কথা চালিয়ে গিয়ে শেষমেশ নিরুপায় হয়ে ফিসফিস করে বলল, ওইটা রাখ মেহনুর, দেখ বাবা মশাই কি বলে তোর সাথে। বেশিক্ষণ বলবে না, এই তো 2 মিনিট। মেহিনুর কি করবে বুঝতে পারল না। মেহিনুরের দিক 2 তীরের মধ্যে পা ডুবানোর মতো বসে আছে। মার্জা ব্যাপারটা সহজ করে দিলেন। হান্নান শেখের কলটা লাউটে দিয়ে মেহিনুরের কথা বলতে বললেন। যতক্ষণ কানে ইয়ারফোন ছিল খুলে দিল না মার্জা। মাহাতিমের কলটা লাউডে রেখে 2 ফোনে একসাথে কথা বলল মেহিনুর। রুম থেকে বেরোতেই পূর্বের মতো মাহাতিমের কলে ফিরে ফিসফিস করে 2 মিনিটের জন্য কল কাটতে বললেন। কিন্তু মাহাতিম কি ভেবে যেন কলটা
কিছুটা কাটলো না। চুপ করে হান্নান শেখের কথা শুনতে লাগলো সে। আমি ভালো আছি দাদা ভাই, রক্ত দেওয়ার পর এখন একটু ভালো লাগছে। আমার কাছে যতদিন ছিলে এমন অসুখে পড়নি। ওই ঠান্ডা থেকে হালকা হুমকা নিউমোনিয়া হতো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালেই নাই হয়ে যেত। এখন তো সুস্থ আছি দাদা ভাই, এখন তো কোনো সমস্যা নেই। অসুস্থতা হলে রাত জেগে না দাদু। গলা ব্যথা নিয়ে যেভাবে কথা বলছো, হাত মুখ ধুয়েছো? মুখে কিছু দিয়েছো? হাত মুখ ধুয়েছি, এখনো নাস্তা? হঠাৎ মাতিমের খাওয়া থেমে গেল। মুখের খাবারটা তাড়াতাড়ি গিলে সে কলটা কেটে দিল। যত দ্রুততার সম্ভব সাথে সাথে সবিকে কল লাগিয়ে বলল, হ্যালো সবিক, তুই আমার মন দিয়ে কথা শোন। তুই আজ বিকালের মধ্যে মেহনুরকে নিয়ে গ্রামে যাবি প্লিজ, কোনো কিন্তু না। এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করিস না। সবিক অফিসে গাড়ি ড্রাইভ করছিল, সাইডে পার্ক করলো। তোর কি একটু পর পর মাথা খারাপ হয়ে যায় নাকি? আমার কিন্তু খুব অদ্ভুত লাগে। ডাক্তার তোকে জার্নি করার পারমিশন দিবে না। মাহাতিম অস্থির গলায় ঠান্ডা মাথায় বলল, বাড়িতে গুপ্তচর ঢুকেছে সবিক, প্লিজ ব্যাপারটা বোঝার ট্রাই কর। কোনো অঘটন ঘটার আগে ওকে সরিয়ে ফেল। সবিক এবার অত্যন্ত শঙ্কিত হলো। তুই আনসারি নিবাসের কথা বলছিস, কিভাবে সম্ভব? বাড়িতে তো নীতিরা আছে, শুধু তুই কি করে বুঝলি এখানে গুপ্তচর ঢুকেছে? সৌভিক থমথম খেয়ে মহাবিস্ময়ে হাঁ করে আছে। তার মাথা ঘোলাটে হয়ে যাচ্ছে, চিন্তা শূন্য হয়ে পড়েছে, খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফোন কেটে ড্রাইভ করছে দ্রুত। স্পিড বাড়িয়ে গাড়ি ছুটালো। এদিকে মাহাতিম প্রখর বুদ্ধি দেখে প্রশংসা করতে পারল না। দ্রুত সেখান থেকে ফোন কলের মাধ্যমে চরম একটা ব্যাপার ধরে ফেলেছে। ব্যাপারটা সাধারণ মানুষের ধরার কথা না। সামান্য একটা বাক্যের মধ্যে যে বেফাস কথা বেরিয়ে আসবে সে ভাবতেও পারেনি। মেহনুর তার গলা ব্যথার কথা কাউকে জানায়নি। অনেক রাত পর্যন্ত যে মাহাতিম তার সাথে কথা বলেছে সেটা ওই বাক্যের ভেতর স্পষ্ট। তার মানে এই ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট। বাড়িতে কেউ ঘাপটি মেরে বসে আছে যে টাইম টু টাইম বাড়ির ভেতরের খবর বাইরে দিচ্ছে। মাহাতিমের কথা মতো তাড়াতাড়ি সৌভিক বাড়িতে পৌঁছে গেল। সৌভিককে দেখে সবাই আশ্চর্য হলো। এদিকে নাচর বাড়া সৌভিক জিদ, ক্ষোভ এবং হুঙ্কার করতে করতে ডাক্তারকে হসপিটালে ফিরিয়ে বলল, এই মুহূর্তে ডাক্তারকে কিছু বলার সময় নেই। বাড়িতে কে সাধু সেজে বসে আছে মাহাতিম জানে না। বিপদ কতটা ঘন ঘুরপাক খাচ্ছে কে জানে। মেহনুরের নানা প্রশ্ন ছুড়ে জেরা করছে। সবিক কোনোটার উত্তর দিতে পারছে না। চুপচাপ ঠাই বাজায় রেখে শেষবারের মতো বলল, সরি ভাবি, এক্সট্রিমলি সরি। আমাকে প্লিজ বাধা দিবেন না। আমি যা করছি, যেমন করছি সবাই করব নির্দেশ মোতাবেক। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আপনি এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করবেন না, সময় মতো সব বলবো। সূক্ষ্ম ইঙ্গিতে বুঝতে দেরি হলো না মেহনুরের। কথার অভ্যাসে বুঝে গেছে মাহাতিম দূর থেকে কড়া নির্দেশ চাপিয়ে দিয়েছে। মাহাতিমের কথা অমান্য করা অসম্ভব। মেহনুর অসুস্থ হলেও নার্সদের সহযোগিতায় রেডি হলো। মাহাতিমের দেওয়া লাগেছে সবগুলো শাড়ি গুছিয়ে নিয়ে বেরোলো। অনামিকা ও রজনী প্রশ্নাত্মক দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে মেহনুর যখন সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছিল, তারা দুজন একে অন্যের দিকে বিষময় চাহনিতে চেয়ে রইল। অনামিকার চোখের দিকে রজনী ইশারা করে বুঝিয়ে বলল, এই গেওটা কোথায় যাচ্ছে, হুট করে কোথায় ছুটলো? রজনী সবার আড়ালে ডানে বামে মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে ইশারা করলো। ইশারা বোঝালো জানি না। অনামিকার কৌতূহল ভাব কাটলো না। সে এখন পুরোপুরি সুস্থ হয়েও ডে টু নাইট ডাক্তারের কনসালটেন্স মোতাবেক চলছে। রজনী সরু চোখে মেহনুরের ভাবগতি বোঝার চেষ্টা করলো। গতরাতে সে ঠিকমতো মাহাতিমকে ভয় দেখানোর জন্য টেক্সট পাঠিয়েছিল, কিন্তু সেটা কি বলে হাবলার মতো ভয় ঢুকালো নাকি? অথচ সে যে সিনসিনারি দেখতে চাইলো একটু, কিন্তু তা তো হচ্ছে না। মার্জা চুপচাপ ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়ে রয়েছে। ওনার ভাবভঙ্গি অতি অসন্তোষের ছাপ বোঝা যাচ্ছে। তিনি যে নিরুপায় ছেলের সাথে কঠিনভাবে পরাজিত এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। মেহনুর যাওয়ার পূর্বে মার্জার গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ চোখ বন্ধ করে জড়িয়ে রাখলো। উপস্থিত সবাই নীরব দর্শকের মতো তাকিয়ে রইল তাদের দিকে। মাহাতিম যেখানে জড়িত সেখানে তার গর্ভধারী মাও বিফল। নীতি চুপচাপ তাকিয়ে থেকে দেখছিল বিষয়টা। নীতি খমস থাকলেও ভেতরে ভেতরে দুঃসহ পরিণতি মাহাতিমকে আগেভাগেই মাঠে নেমেছে। মাহাতিম নির্ঘাত নীরবে দাবার ঘর
গুটি সাজাচ্ছে। এই খেলার বুদ্ধি অনেকটা আগে থেকে কৌশলে খেলে মাহাতিম। প্রতিটা পদক্ষেপ যেন আপাতত না জানলেও জয়ীটা মাহাতিমই হবে। নীতি মনে মনে তেজের জন্য আহরালো। আজই সেই মাহাতিমকে কল করবে, কিন্তু চলাকলা প্রস্তুত হচ্ছে অবশ্য। তা আর দেরি নেই। গাড়িটা হাইওয়ে উঠেছে, স্পিড আরও দ্বিগুণ করলো। ডানে মুখ ঘোরালো, শফিকের কপালে চিন্তার ভাঁজ। শীতল এসির ভেতরে বিন্দু বিন্দু ঘাম জমছে। স্টিয়ারিং ধরে খুব তাড়াহুড়া করছে শফিক। শান্ত দৃষ্টিতে মেহিনুরকে চুপ করতে বলে। বন্ধু দেবরদের শফিকের সাথে সম্পর্ক অনেকটা শীতল, কিন্তু বিপদে আপদে শফিকের পাশে পেয়েছে সবাই। মেহিনুর বলল, ভাইয়া। হাই স্পিডে করা শফিক চকতে মুখ ফিরালো। মেহিনুরের উজবুক চাহনিটা দেখতে পেয়ে মিছে মিছে হাসি টেনে বলল, জি ভাবি, কিছু প্রয়োজন? কিছু লাগবে? খারাপ লাগছে? মেহিনুর দ্রুত মাথাটা না সূচক নাড়াতে বলল, না ভাইয়া, ওসব কিছু লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা বলি। প্রশ্নের আজ টের পেয়ে ঢোক গেল শফিক। না জানি কেমন প্রশ্ন করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তা বলেন, কি জিজ্ঞাসা করবেন? মেহিনুর সিটে গা এলিয়ে অবস্থায় আস্তে করে বলল, উনি আপনাকে কি বলেছে ভাইয়া? ঠিক কি কথা হয়েছে? আপনি অফিস থেকে এভাবে ছুটে এলেন? মিথ্যা বলবেন না ভাইয়া, দয়া করে কোনো কিছু লুকাবেন না। উনি যা বলেছে সবটুকুই আমি জানতে চাই। শফিক কঠিন অস্থিরভাবে বলল। ড্রাইভটা ঠিকঠাক মতো করলেও একজোড়া প্রশ্নোক্ত দৃষ্টি তার দিকে চেয়ে রয়েছে। শফিক ইনিয়ে বিনিয়ে মিথ্যা বানিয়েই বলল, ভাবি, মাহাতিম আসলে তেমন কিছুই বলেনি, শুধু বলল সামনে তো অনেক কাজের চাপ বাড়বে, তাই যেন দেরি না করি। আর নানান রকম মিটিংয়ের জন্য এমনিতেও সময় পাবো না, এই জন্যই আগে দেওয়া। মেহনুর কয়েক মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শফিক মনে মনে ভাবলো, মেহনুর বোধহয় বিশ্বাস করে ফেলেছে। আপনি সম্পূর্ণ বানোয়াট কথা বলছেন শফিক ভাইয়া। উনি কখনো আপনাকে এ ধরনের কথা বলেনি। গতকাল ওনার সাথে আমার কথা হয়েছে, উনি মোটেও এই ধরনের স্বভাবে ছিলেন না। অস্বাভাবিক হবার কারণ শফিক জানা, তবুও অকট্য সত্য মুখ ফসকে বের করতে পারছে না। সামনে একটা ট্রাফিক জ্যামে ওদের গাড়িটা আটকালো। মেহনুর তার প্রশ্নের জবাব না পেয়ে চুপ করে রইল। জার্নির প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। এর মধ্যেই পকেট থেকে লাগাতার কল বেঁচে উঠলো। বাপাটা এক্সিলেটর লাগিয়ে একটু সোজা হলো শফিক। বা পকেট থেকে হাত ঢুকে ফোনটা বের করে রিসিভ করলো। শফিকের মুখটা জানালা দিকে ঘুরিয়ে কাজটা একটু নামিয়ে দিল। আর চোখে মেহিনুরকে দেখে বারবার লক্ষ্য করছিল। শফিক একটু নিচু কণ্ঠে কথা বলছে, ফিসফিসানের মতো। সুস্থই আছে, এখনো বমি টমি করেনি? না, খায়নি। তুই টেনশন করিস না, জ্যামে পড়েছি। আর শোনার প্রয়োজন নেই। মেহনুর নিশ্চিতভাবে বলতে পারবে এটি কার কল ছিল। জ্যামের ভেতর উটকো অবস্থায় আটকে পড়ল মাহাতিম। তার খোঁজ খবর নিয়েই চলেছে। চোখ বন্ধ করে বুক ভর্তি নিঃশ্বাস নিল মেহনুর। তার জীবনে এমন মোড় আসবে সে ভাবতেও পারেনি। ছোট থেকে গ্রামের দায়বদ্ধ পরিবেশে বেড়ে উঠেছে। সেখানে সব শৌখিনভাবে, বাইরের আবহাওয়া এলোমেলো, সুযোগ কম ছিল না। গ্রামের বাইরে যেমন চঞ্চল দক্ষ উড়নচণ্ডী ভাব ছিল না তার মধ্যে। সাদা সম্রাট একটা মেয়ে। গ্রামের পরিবেশে শুনশানটা, চারদিকে ঘোর বর্ষণে আকাশ কাঁপানো মৌসুম। সব দেখে বড় সে। বিয়ের প্রথম রাত ছিল, মনে ছিল এক জড়তার ভয়। সে ভয়ের ভেতরে যুবক পুরুষটা তার কাছে আমোদ আবেদন জুড়ে দিল। সে আবেদনটা ফেলতে পারল না, সে নাকচ করতে পারল না। তার নীরবতার সম্মতি ভেবে একটু চুমু আর একটু কোমরে ছুঁয়েছিল লোকটি। তার পর থেকে সেই মানুষটার সাথে পথ চলা। আর আজ এই তুরি। দুচোখের পাতা খুলে ফেললো মেহনুর। কোলের হ্যান্ডব্যাগ থেকে আস্তে হাতে মোবাইল বের করলো। পাশে থাকা ছবিকে একটু জিজ্ঞাসুর চোখে তাকালো। তার মনোযোগ এখন জ্যামে উদ্যত রাস্তার দিকে। মেহনুর কাঁপা কাঁপা আঙ্গুলগুলো ফোনের স্ক্রিনে জ্বালিয়ে কল বসালো। বা হাতে কাঁপতে কাঁপতে ওপরে ওঠালো। জানার সাথে কোনোই ঠেকিয়ে দিল। গলার ঢোক গেলার গতিতে ফোনের টোনের সাথে বেড়ে চলেছে। এক নাগারে বেঁচে গেল। একটুর জন্য ফোনটা ধরুন। ফোনটা যেন নিষ্ঠুরের মতো না কাটুক, হোক যেন ব্যস্ত, তবুও ব্যস্ততার মধ্যে 1 মিনিট দিলেই চলবে। অন্তত হ্যালো শোনার সুযোগ দিন। ড্রাইভের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে আছে শফিক। তার ব্রেনের অংশটুকু স্মৃতির পাতায় আটকে আছে। কতগুলো দিন, কতগুলো মাস পেরিয়ে গেছে। সে ভুলতে পারেনি, ফিরে দেখেনি পেছনের সেই বর্ণিল সময়টুকুগুলো। রিসোর্টের শেষ রাতে পুকুর পাড়ে বসেছিল তারা।
শাহনাজের কথাগুলো মাথায় আসছে তার। অপরদিকে মেহনুর কল দিয়ে যাচ্ছে মাহাতিমকে। সৌভিক তো সত্যি ভুলে গেছে এমন নির্দয়ের মতো কর্মকাণ্ড করার পর আজ কি করে শাহনাজের মুখোমুখি হবে। সাহসটা কি করে পাবে সৌভিক? শাহনাজকে সে দূরে সরিয়ে রেখেছে, এতে কি শাহনাজ কঠিনভাবে মর্মাহত হয়নি? শহরে ফেরার পর শেষ একটা মেসেজ করেছিল শাহনাজ, তাও কলেজের বাইরে গিয়ে এক সহপাঠীর চোরা ফোন দিয়ে। সেই মেসেজের উত্তরটাও দেয়নি সৌভিক। আমি জানি তোমরা খুব বড় লোক সৌভিক, তোমরা কোনোদিনও গ্রামের মেয়েকে বউ হিসেবে ঘরে তুলবে না। তোমার সাথে আমার কোনোদিনও সম্পর্ক ছিল, সেটা যেমনই হোক সেটা স্বচ্ছ সুন্দর সম্পর্ক ছিল। আমি কষ্ট পাইনি, আমার জন্য চিন্তা করো না। তোমার সাথে সুন্দর করে গোছানো স্বপ্নটাকেও এতদিনও ভেঙে গেছে। তোমাকে কোনোদিনও দোষারোপ করব না। সব সম্পর্কের পরিণতি যদি সুখী হতো তাহলে ভালোবাসার মানুষকে পাওয়ার পর পর্যন্ত খুশিতে হাউমাউ করে মানুষ কাঁদত না। আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। আমার পক্ষ থেকে কোনো ঝামেলাও হবে না। এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো সৌভিক। রুমালটা দিয়ে মুখটা সাবধানে, চোখটাও সতর্কতার সাথে মুছে নিল। এমন একটা ভান করলো যেন চোখে ডাস্ট পড়েছে। মেহনুর এক পলক সৌভিকের দিকে তাকিয়ে ফের নজর ফুরালো। কলটা এখন শেষ টোনের কাছাকাছি এসে গেছে, যে কোনো মুহূর্তে আপনা আপনি কেটে যাবে। ব্যথায় গলায় একেবারে ঢোক গিলে নিল খিচে। তখনই কলটি রিসিভ হলো। সুরেলা কণ্ঠ ভেসে আসলো, হ্যালো। কুচকানো চোখ কুচকে জোরে সোরে ঢোক গিলল সে। প্রচুর গলা ব্যথা হচ্ছে, সেটা পাত্তা দিল না মেহনুর। আপনি কোথায় আছেন? গাড়ির বেদম গতিতে সৌভিক কান পর্যন্ত কথা যাচ্ছে না। মেহনুর অপ্রত্যাশিত প্রশ্ন শুনে ফোনের বিপরীতে আশ্চর্য হলো মাহাতিম। কপালে অসংখ্য দাগ ফেলে গম্ভীর গলায় বলল, কেন, কোথায় আছি এটা জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে তোমার? মেহনুর সত্যি কথাটা বলতে যেয়ে ইতস্তত করলো। মুখটা জানালার দিকে নিয়ে শূন্য গলায় বলল, জানি না, শুধু আপনাকে দেখতে ইচ্ছে করছে। কথাটা বলেই চোখ বুঝলো মেহনুর। সূর্যের তাপ সরাসরি জানালার কাঁচ ভেদ করে বদ্ধ চোখের পাতায় আটকে যাচ্ছে। রোদের গাঢ় দৃঢ়তা টের পাচ্ছে সে। আমি আসবো তো, আমার বউ আমাকে স্মরণ করেছে, ডেকেছে। তার কথা কি আমি ফেলে দিব? নিজের দিকে যত্ন নাও মেহনুর। যেখানে পাঠাচ্ছি সেখানকার আলো বাতাসে একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি ফ্রি হয়ে তোমাকে রাতে কল করছি, এখন রাখি, ব্যস্ত। মেহনুর কথাটা শুনে কল কাটলো মাহাতিম। কাঁপুনি দেওয়া হাতে আস্তে করে কলটার ওপরে চাপ দিল মেহনুর। হঠাৎ হাতটা কেঁপে উঠলো যেন। জানালার দিকে মুখ ঘুরে ফোনের স্ক্রিনে নোটিফিকেশনে মেসেজ শো করছে। চলন্ত গাড়িতে ঝাঁকুনিতে মেসেজটা আসলো, আই জাস্ট ওয়েন্ট 3 টার্ন মেহনুর আফরিন, আই সি ইউ, আই হাগ ইউ টু কিস ইউ, when you kissed me love in your heart you went my soul, LIY। মাহাতিম আনসারি। খুব ব্যস্ত সময় কাটছে। একটা দেশের ভেতর দামি দামি মাল, অনেকগুলো কন্ট্রাক্ট পেয়েছে। কন্ট্রাক্টটা কেমন করে ঝুঁকিপূর্ণ তেমনটা মোটা অঙ্কের টাকা। এই বিদেশি মাল জায়গার মতো জায়গায় পৌঁছাতে হবে। দেশের ভেতর গুপ্তচর ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেকেই, কিন্তু তাদের উপযুক্ত মাল নেই বললেই চলে। মালের মজুদ ঠিকঠাক থাকলে, যোগান পেলেই মাথা চারা দিয়ে ওঠে তারা। কালাম সর্দার পুরো দৌড়ে চলে লেগেছে। একে ওনাকে নানা কাজে চাপিয়ে বুঝিয়ে দিচ্ছে। একেবারে পরিকল্পনা খুব সহজ, তাদের যাতে বেগে আনতে না পারে সেই জন্যই তাকে আগে কুটি কুটি করে টুকরো করবে সে। গ্রামের সবচেয়ে জঙ্গলপূর্ণ লোকশূন্য জায়গাটা হারিকেনের আলোয় আলোকিত। হারিকেনের পালাতে ইচ্ছে করছে কমানো, যাতে দ্রুত করে আরও মাতাল গাঁজাখোর ভুলেও এখানে না হাজির হয়। নিরিবিলি বনভূমি গুপ্ত করা চলছে। একদল নিঃশব্দ যুবক মালগুলো লুকিয়ে রাখছে। লুঙ্গিতে হাঁটুর উপর তুলে ভাঁজ করে রেখে মাথায় একটা গামছা বাঁধা, যেন কালচে আকাশে দৃষ্টি তুলে সময়ের হিসাব কষে নিল। আর মাত্র 2 ঘন্টা পরে মেহনুর এখানে এসে পৌঁছে যাবে। সবিক শেষ কল করে তার মতো নিকটবর্তী গ্রামে চলে এসেছে। এখানে গ্রামে ভাঙচুর, খোঁজাওয়াল রাস্তা আস্তে দিয়ে আসছে। মেহনুর ঝাঁকুনি দিয়ে সমর্থন বিদায় 50 মিনিটের জায়গায় এখন 2 ঘন্টা লাগবে। আর যদি মেহনুর এসে যায় তার মানে বাকি হিসাব খুব সহজ। মেহনুরকে দেখতে আসার সময় একেবার হলেও তো মাহাতিম আসবে। এই আসার দিনটাই ঘন ঘটা করে স্বাগতম জানাবে। দিনটা যেন দ্রুতই আসুক,
তাই চাই হান্নান শেখ। তার পৈশিক আনন্দে ফুরফুর করে উঠছে। ফুর্তিতে মেজে লুঙ্গিটি কোষটা ছোট্ট করে কাগজ বের করলো। মোড়লটা কাগজ সিধা করে খুলতে লাগলো। 2 আঙ্গুলে চিমটি দিয়ে মশলা বের করে নিল সে। সাথে সাথেই তার মাটির ধারটা ঝিলিক দিয়ে উঠল। চারপাশে একযোগে চিচি পোকা ডাকছে। কানে যেন তাক লাগানো শব্দ। লম্বা লম্বা গাছগুলি ভুতুরে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। ফসলি জমিতে ধই ধই অন্ধকার দেখা যাচ্ছে। মাহাতিমের ডিউটি একটু আগে শেষ হলে তার নাকি জরুরি একটা মিটিং পড়েছে। মেহনুর দরজার দিকে তাকিয়ে রয়েছে। এই গ্রাম, এই পরিবেশ, এই চিরচেনা সবকিছু বহুদিন পর সব চেনা চেনা ঠেকছে। সবিক জায়গায় যদি মাহাতিম এখন পাশে থাকতো, সে মাহাতিমের কাঁধে মুখ লুকিয়ে তার বাহুটা শক্ত করে ধরে রাখত। এখন তার বদলে সিট বেল্টটা খামচে ধরেছে মেহনুর। আর একটু পথ এগোলে পরিষ্কার রাস্তা পেয়ে গাড়ি হাঁফালো সৌভিক। একেবারে অন্ধকার ফুরে ছেড়ে সদর দরজার থেকে একটু দূরে পেল। হেডলাইটের আলোতে সম্পূর্ণ দেখা যাচ্ছে রাস্তা আগের মতোই। সোজা রাস্তার ডানে মোড় ঘোরালো এক টানে। গাড়ির হর্ন না বাজালেও হঠাৎ বাড়ির সদর দরজা ধপাস করে খুললো। হারিকেনের আলোতে বেরিয়ে এলো শাড়িতে ঘোমটা পড়া সুজলার মাহমুদা। তার উপর উৎসুক চোখের হাসিতে ছুটে এলো সাবা। এসে মাহানুর কতি সাবধানে কলপারে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। বাড়ির ভেতরে ঢুকালো। তাদের আশেপাশে কোথাও কে আর দেখতে পাচ্ছে না সবিক। কি আশ্চর্য, এই বাড়িতে অতিথি এলে বউ নাতনি স্বাগতম সদর দরজায়, সেখানে আজ সে অনুপস্থিত। প্রচণ্ড খটকা লাগলো তার। শাহনাজের কি বিয়ে হয়ে গেছে? শাহনাজ কোথায়? দেখতে পাচ্ছে না কেন? হাত মুখ দিয়ে রাতের খাবার খেয়ে নিল সৌভিক। মেহনুর তার পাশে চেয়ারে বসে খাবার নষ্ট করলো। হান্নান শেখ আজ বাড়িতে নেই। একটা গুরুত্বপূর্ণ তলবে সে নাকি ছুটিতে গেছে। সব আয়োজন শেষে ঘুমানোর জন্য রুমটাকে দেখতে গেল মাহমুদা। সবিক হাসি মুখে বিদায় জানিয়ে অতীতে থাকা রুমটায় চলে গেল। সবকিছু আগের মতোই, আগের জায়গায় আছে, শুধু পরিবর্তন আলনাটার জায়গায় একটা আলমারি রেখেছে। সাদা ফুল স্লিভের শার্টটা খুলতে খুলতে নর্মাল টি শার্ট পরলো সে। প্যান্টটা বদলে নিল। ঘড়িতে ভদ্র দাগে দেখতে পাচ্ছে 2:30 বাজে। সবিক চুপচাপ কিছুটাক্ষণ মন স্থির করলো। এরপর টকটক করে শব্দ করে নিঃশব্দেই বেরিয়ে গেল। একটু টান টান করে বিছানা থেকে নামার পর শব্দ হলো। এক্ষুনি ভেতর থেকে গলা এলো, কে? মেহনুর আসলি নাকি? সবিক ইচ্ছে করে 2 আঙ্গুল দিয়ে ঠকঠক জাতীয় শব্দ করলো। এটা মেহনুরের নিয়ম। এটা সে শাহনাজ মুখে শুনেছে। ভেতর থেকে পায়ের আওয়াজটা তীব্রভাবে খটখট করে ছিটকি খুলল। দরজার মাঝ বরাবর সরু ফাঁক হতে হারকেনের আলোন হাতে বেরিয়ে এলো। সরু দরজার দুপাশে ফাঁক করে দিল। শাহনাজের হাসিটা ঝট করে নিভে গেল। জুলজুল চোখে সামনের পুরুষটার অবয়কের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পিছনে চলে গেল শাহনাজ। বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেতেই কানে দরজা চাপানোর শব্দ পেল। ভয়ে নিঃশ্বাস নেওয়া যেন বন্ধ হয়ে গেছে তার। কণ্ঠ রোধ হচ্ছে। শ্বাসটা টান টান লাগছে শাহনাজের। ঝরঝর করে তার চোখ ভিজে উঠল। হারিকেনের সলতেটা বাড়িয়ে বিছানায় আসলো মেহনুর। দুপুর থেকে নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন। পুরো গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছে। কখনো কৃত্রিম আলোয় জ্বলে উঠছে জানা নেই। ছোট থেকে দেখে গ্রামে একটুখানি হেরফের হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশায় রয়ে গেল। জানালাম কপারটা 2 হাতে চেপে দিয়ে খটাস করে খুলে দিল সেটি। ভেতরে ঢুকে এক পাশলা অন্ধকার আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানালার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালের রহস্যে ঘেরা নবমণ্ডল। ঠেকছে যেন মনের ভেতর তীব্র উৎকণ্ঠা জানান দিচ্ছে এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবনায় উদার দেখে দারুণ বিচলিত হলো মেহনুর। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে দৃঢ় ভীষণ ধারণার চেষ্টা করলো। মাহাতিম আনসারি সেই জন্যই নৌ সদস্যের বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনের ব্যস্ততার ভরা থাকলেও সে কখনো পিছুটান ভুলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সবকিছুই দূরদর্শী। তবুও সে মেহনুরের প্রতি কটাক্ষসূচক অবহেলা দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগে ভাগে ঠাহর করে যায় না। সে খুব ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার ওই নিষ্পলক হাস্যচল মুখ দেখে কেউ তার গভীরে চিন্তা আয়তনটা মাপতে পারবে না। জানালা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালো মেহনুর।
সোজা হয়ে শুতে বুকের ওপর কাঁথা আর কাঁথার ওপর 2 হাতের আঙ্গুল আষ্টে পিষ্টে রাখলো সে। একে একে ভাবতে লাগলো রজনী ও অনামিকার দুজনকে দু চোখে তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার অনামিকার সাথে তার চোখাচোখি হয়েছে সেখানে অনামিকার চোখে কেবল হিংস্রতাই দেখেছে সে। রজনীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনার লজ্জায় কোনোদিনও মাহাতিম বা অন্য কারো কাছে বলেনি মেহিনুর। না বলার ফলে তার সরল মনটার ভেতরে একটা গভীর দাগ কেটেছে। কক্সবাজারে গিয়েও মাহাতিম 1 মিনিটের জন্য শান্ত দেখেনি। কি একটা চিন্তায় সবসময় বিভোর থাকতো সে। তার বিভোর ভাবটা মিথ্যা হাসির কড়াশাড়িতে ঢাকা পড়লেও মেহিনুরের থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে সে অপ্রত্যাশিত ঘটনাও ঘটল। এতে আরও স্পষ্ট হয়ে গেল মাহাতিম ভয়াবহ কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা মাহাতিমের কথা নয়। সেখানে সে নিজে মেহিনুরকে ধরে রাখার জন্য নারাজ ছিল। আজ ইচ্ছে করে বহু মাইল দূরে গ্রামে ঠেলে দিয়েছে। সৌভিকের আচরণের স্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদা ভাই নেই, তিনি সম্ভবত গায়ের কোনো কাজে গেছে, আবার বেরিয়ে পড়েছেন। এক মুহূর্ত দাদা ভাইয়ের সাথে মাহাতিমের উটকো চিন্তার কারণটা আলোচনা করলে হয়তোবা দাদা ভাই বুদ্ধি দিতে পারবেন। একমাত্র দাদা ভাইয়ের কাছেই সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়। সকল লজ্জা মাটি করে কাল সকালে দাদা ভাইয়ের সাথে মাহাতিমকে নিয়ে আলোচনা করা যাবে। এসব কাউরে ঘেউ ঘেউ করা কুকুরের ডাক শুনতে পেল মেহিনুর। বাতাসে গাছে শাখা পোশাখা নড়ে চড়ে পাতার মরমর আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না। চিন্তায় চিন্তায় তার মাথা ঘুমহীন ঘন হচ্ছে। আঙ্গুল দুটো আলতো করে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল। টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটার দিকে তাকিয়ে থাকতে মাহাদির কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম খুব অদ্ভুত লাগলেও এখন এটা চালাতে বেশ পটু মেহিনুর। এটার সম্পূর্ণ কৃতিত্ব মাহাদির। একজন অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতার পেছনে যতটুকু ধৈর্য, শ্রম, ইচ্ছা ঢালা থাকে সবটাই শুধু মাহাদি করেছিল। পাকনামোটার কোনো অংশে মেহিনুরকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইলের ফোন চালানোর দ্রুততার সাথে শিখিয়ে দেয়। একটা কম্পিউটার হুটহাট দরকার কিভাবে অন করতে হয় তাও শিখিয়ে গিয়েছে সে। শহরে কায়দায় বোঝার জন্য, ধারণার জন্য মাঝে মাঝে ফারিনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করত। সে বুদ্ধি মেহিনুরের সাথে আলাপ আলোচনা করে 2-1টা খাটিয়ে ফেলত। মেহিনুরকে বউ ডাকার স্বভাবটা মুছতে পারেনি কেউ। খোদ মেহিনুরের মাহাদিকে বলে কয়ে ভাবি ডাকাতে পারেনি। সবসময় মাহাদি বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড় মানে আগে আগে বুড়ো হলে হাড়গোড় ভেঙে মরে যাবে। আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, একদম বড় হয়ে যাব। এরপর আমি তোমাকে বিয়ে করব, তাই আমি তোমাকে ভাবি ডাকবো না, ঠিক আছে? এমন উত্তর শুনে কাঁধে বা মাথার আলগোতে করে চাপড়াতো মেহিনুর। একগাল হেসে দিয়ে কখনো কখনো মাহাদির ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করলে নিঃশ্বাস ছাড়লেও চোখের পাতা ভিজে ওঠে। মাহাদি যার নেই বিষয়টা মানতেও খুব কষ্ট হয়। ফোনটা অন করে তর্জনী চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিচে ঠোঁট কামড়ে ধরলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাজতে বাজতে কলটা কেটে যেতেই ফোনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার কারণ না, এমন সময় তো ঘুমানোর প্রস্তুতি নেয়। ফোনটা কলের জন্য নর্মাল মুডে রাখা আছে। এই লোক কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে তার। ভুলে যাওয়ার তো কথা নয়, সে কি ফেলনা নাকি? কটমট রাগ নিয়ে আবার কল দিল মেহিনুর। এবারও একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। পরপর 2বার ব্যর্থ হলে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরল তাকে। কোন দিকে না ভেবেই ডিরেক্ট অন্য একটা নাম্বারে কল বসালো সে। এবারও ভাবলো না, কলটা দেওয়ার পর কি দশা হতে পারে। কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যমূলক হাসিতে পুরুষালী কণ্ঠে বলল, হ্যালো। মেহিনুর যথাসম্ভব ভদ্রতা রেখে বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতেই ভেবাচিকা গলায় কণ্ঠটা থমথম সুরে বলল, কফি। কাকে চাই? ডগিলে স্বাভাবিক গলায় বলল মেহিনুর, আমি আনসারি সাহেবের বউ বলছি। উনি যদি ফ্রি হন তাহলে উনাকে দিবেন। স্ত্রীর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ। কলটা টুক করে কেটে যেতে স্থির হয়ে গেল নোমান। সময় ও পরিস্থিতির গণ্ডি হঠাৎই যেন তালগোল পাকিয়ে ফেলেছে।
ডান কানে এখনো ফোনটা চেপে রেখে একদৃষ্টে অন করা কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। সে বসে আছে মাহাতিমের ডেস্কে আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজে শোভিত ফিরে পেল নোমান। হালকা একটা ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোন সরিয়ে ফেলল। সত্যি তার বসের বউ কল দিয়েছিল। এটা কি বসের মুখে শোনা সহজ সরল বউ? সহজ সরল বউ হলে হালকার ওপর ঝাপসা মেরে ধমকায় দেয়। বাম হাত উঁচিয়ে নিজের বাগাল বারবার চর মারল নোমান, তবুও বিশ্বাস হতে চাইছে না। নোমান তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভেতর থেকে জোর শব্দে শাওয়ারের আওয়াজ ভেসে আসছে। স্যার স্যার আপনি এক্ষুনি বাইরে আসুন। ম্যাডাম বলেছে তার নাম্বার এক্ষুনি ব্লকে ফেলতে। আকাশ থেকে পড়ার মতো চমকে উঠল মাহাতিম। তুমি কি বলছো? কে বলেছে? মাহাতিমের কথা আংশিক বুঝলো নোমান। দ্রুত গতিতে উত্তর দিয়ে বসলো, স্যার আপনার ম্যাডাম বলেছে। নোমান বেকুব মার্কা কথা শুনে গা জ্বলল মাহাতিমের। এই ছেলে সামান্য উত্তরটা ঠিক মতো দিতে পারে না। মাহাতিম রাগ দেখে চেঁচিয়ে বলল, আরে কোন ম্যাডাম? আমার মা নাকি আমার বউ? নোমান এতক্ষণ পর বোকামিতে বুঝতে পারে। জিভে কামড় দিয়ে জোরে ঝি করে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হাত বাড়িয়ে শাওয়ারের স্পিডটা ধীরে কমাতে হঠাৎ কিছু একটা মনে পড়লো। 1 মিনিট। কথাটা মনে পড়তে স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নবটা বন্ধ করলো মাহাতিম। সর্বনাশ, সাংঘাতিক। সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট চারকোনা কাঠের টেবিলের ওপর হারকেন রাখা। হারকেনের হলুদাভা কমলা রংটা রুমের অন্ধকারটা কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটা, দুটো জানালা খোলা। গ্রাম অঞ্চলে অন্ধকার নামলে জানালা খোলা ছোট ছোট রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসে অথবা রুমে ঢুকে ঘুটঘুট অন্ধর কাটায় বলে। বিছানার মাঝখানে বসে আছে দুজনের মুখোমুখি হয়ে আছে, নতমুখ হয়ে বসে আছে সৌভিক। দৃষ্টি তুলে তাকানোর ক্ষমতা নেই তার। নিজের কোলের ওপর শাহনাজের হাতটা 2 হাতের ভেতরে শক্ত করে ধরে রেখেছে, যেন আগলা হতেই শাহনাজ পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে আছে শাহনাজ। অনেকক্ষণ যাবৎ দুজনের মধ্যে গভীর নীরবতা চলছে। সৌভিকের আকস্মিকভাবে ঝাপটে ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল শাহনাজ। আপাতত সে রাগি রাগি ভাব দেখাতেই অনর্থ চেষ্টা চালাচ্ছে। সৌভিক সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই তার গালে হাত রাখে বলল, বিমর্ষ মুখের গলাটা আঙুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল সৌভিক। শাহনাজের সাথে চোখাচোখি দৃষ্টিতে তাকালো। শাহনাজ মলিন হেসে দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছে। এর আগের বার তো খারাপ অবস্থায় দেখেনি। ফ্যাকাশে ঠোঁট কাষ্ঠ হাসলো সৌভিক। সে হাসিতেই বলে ফেলল, এর আগের বার তুমি ছিলে না, এখনো আছো। চুপ রইল শাহনাজ। একটু থেমে আবারও বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো সৌভিক। আমি বেহার মতো যোগাযোগ করতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। শাহনাজের কথায় কোমল করে সায় দিল সৌভিক। মাথা উঁচু নিচু দুলিয়ে শাহনাজের হাতটা টেনে নিল নিজের কাছে। চোখ বন্ধ করে আলতো করে স্পর্শ করলো। আমাদের সম্পর্কটা আগানোর মানে বিরাট ঝামেলা টানা। তুমি কি ঝামেলা টানতে চাচ্ছ? শাহনাজ মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গাল থেকে হাতটা চট করে সরালো সে। অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গম গম রাগ দেখিয়েই বলল, কেন? আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছিলে তখন তো খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটা একদিন ঝামেলার মতো বয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় গিয়েছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার কথা বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমার ছিল? তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো কেন? আমি তো তোমার পিছু পিছু বেহার মতো যাইনি। তুমি এমন সব কাজ করেছো যার জন্য আমার এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণাময় ফেলে দিয়েছো সৌভিক, তাই তো তুমি। শাহনাজের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেললো সৌভিক। কথাগুলো বলতে গিয়ে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। শাহনাজ কিভাবে আসল সত্যটা বলবে? ওর দাদা যে নিজেই সৌভিককে কল দিয়ে যোগাযোগ নষ্ট করতে বলেছে, এটা কি ঠাস ঠাস করে বলা যায়? শাহনাজ হয়তো আন্দাজ করতে পারবে না আজকের এই মনোমালিন্যের জন্য ওর দাদা ভাই কি ধরনের উচ্চ ধরনের কথা বলেছে। ওই বুড়ো লোকটা আজকের জন্য সর্বসেরা দায়ী। সৌভিক যদি যোগাযোগ নষ্ট না করতো তাহলে পুরো ব্যাপারটা মাহাতিম ও মাহাতিমের পরিবারের কাছে বিশ্রীভাবে ধরা পড়তো। মাহাতিম অবশ্য সৌভিকের কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি করত? সৌভিকের কথাটা মিথ্যে করে বলতো
আমি ক্যারিয়ার নিয়ে বিজি ছিলাম শাহনাজ। তখন আমার লাইফে একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল, তাই আর বানিয়ে বানিয়ে বলতে পারছে না সৌভিক। এভাবে কঠিন সত্য মিথ্যার চাদরে ঢাকা তো সহজ না, খুবই কষ্টকর। সৌভিক কথা ও নীরবতা শুনে গলে গেল না। চর মারতে মন চাচ্ছিল। সম্পর্ক করার সময় এসব ক্যারিয়ার ফেরিয়ার হ্যানত্যান কোথায় চলে যেত। তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা ক্যারিয়ার আছে, তমুক একটা ঝামেলা আছে। চরের ইচ্ছে মতো প্রশ্রয় দিতে ইচ্ছে করছে শাহনাজের। তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও সৌভিক। তোমার ভেতর যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও। পারলে সকালে আমাদের বাড়ি থেকেও চুপচাপ কেটে পড়বে। মেহনুরের কাছে কোনো অভিযোগ করা দুঃসাহসও দেখাবে না। আমার বোন জামাইকে এসবের ভেতরে ঢুকালে তুমি আমার জঘন্য রূপ দেখতে পাবে। চলে যাও, এখান থেকে চলে যাও, ভুলে যাও। আমার কাছে লজ্জাহীন পরিচয় দিতে এসো না। নিজের অসহায়ত্ব অভিব্যক্তি লুকাতে পারলো না সৌভিক। চট করে শাহনাজের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। শাহনাজের মুখের ওপর রাগের অস্তরণটা লেপ্টে আছে, সেখানে টানা মায়া সবকিছুই লুপ্ত। শাহনাজ কোনোক্ষণে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করলো। সরাসরি মুখে ওপরে বলল, বেরিয়ে যাও। মাথা হেড করে বিছানা থেকে নামলো সৌভিক। ফ্লোরে পা দুটো ফেলে দাঁড়িয়ে পড়তে একবার মাথা ঘুরিয়ে পিছু চোখে দেখলো। এরপর পা চালিয়ে দরজা খুলে ভারী বুক নিয়ে চলে গেল সে। দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে মোড়ে নিতে পিছনে হিচড়ে কান্নার আওয়াজ পেল। মেঝের দিকে দৃষ্টি নত রেখে এক পা করে চলে যেতে লাগলো। সকালটা শান্ত। পাকপাখালির কলরবে চারপাশটা মুখর। আকাশের বুকে অগ্নিপিণ্ডের আলো বিকৃতভাবে চলছে। মাঠে সোনালি আলো ছড়িয়ে ধবমান সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। সেদিকে ফসলিতি জমিতে চাষে হরদমে কাজ চলছে। শেফালি তার মেয়েকে নিয়ে দূর সম্পর্কে আত্মীয়র বাসায় গিয়েছে। এক আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। সাবা কলেজে একটি মূল্যায়ন পরীক্ষা দিতে চলে গেছে। কলে পারে হাত মুখ দিয়ে শাহনাজের হাতটা ধরলো মেহনুর। শাহনাজ এক হাতে মেহনুরকে ধরে রেখে অন্য হাত দিয়ে মেহনুরের মুখটা গামছায় মুছিয়ে দিচ্ছে। দুবনের দৃশ্য দূর থেকে দেখছিল সুজলা। কেউ কি বলবে ছোট্ট একটা বিয়ে হয়ে গেছে, এখনো দুবনের ভেতরে ভারী আশ্চর্যের মহব্বত দেখা যায়। সুজলা অন্য মনস্কর দিকে দৃষ্টি দেখে মাহবুদার নজর দূরের দৃশ্য দেখতে পেল। বাছুরের মুখে কচি ঘাস ধরে প্রশান্ত গলায় বলল, এদের দেখলে পরনটা জুড়িয়ে যায়। মুখ ফুরিয়ে মাহমুদার দিকে একগাল হাসলো সুজলা। দুপাটি ধবধবে দাঁত বের করে হাসি দিয়ে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ। বিয়ে তো দিয়েই দিলে, এখন নাতিপুতির মুখ তো দেখার জন্য সময় গুনতে থাকো। সুজলার কথায় সেও হাসলো। অন্যদিকে হানান শেখের জন্য চিন্তায় মেহনুর শাহনাজকে উদ্দেশ্য করে বলল, দাদাভাই কখন আসবে বুবু? সেই রাত থেকে দাদাভাই বাড়ি নেই। এমন দেরি তো আগে কখনো করতে দেখিনি। দরকার পড়লে সকালে নাস্তাটা মুখে দিয়ে তারপর কাজে বেরিয়ে যায়। তুমি কি জানো? ভেজা গামছা নিজের কাঁধে ফেলে মেহনুরের দিকে হাঁটতে লাগলো শাহনাজ। শান্ত স্বরে বলল, তোর ওই গাইয়ে বুবুকে বিশ্বাস করলে সমস্যার কথাটা বলতে পারিস। অন্তত তোর চিন্তায় চাকা কিছুটা হলেও থমবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতে কপাল কুচকালো মেহনুর। শাহনাজের হাতটা ঝাঁকুনি দিয়ে কপট দেখিয়ে বলল, খুবই বাজে কথা বুবু। এই গাইয়ে আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ না? মেহনুরের কথায় হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতেই বলল, ধুর পাগলি, দূরে ঠেলে দিলাম কই? তুই তো এখন দূরেই থাকিস। শহরে থেকে থেকে পাকা হয়ে গেছিস, সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চর মারলেও তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ার সাথে উঠবস করে চালু হয়ে গেছিস। আমার কাছে এলেও তার ঘুরঘুর করে দাদা ভাইজানকে খুঁজছিস। এটার ইঙ্গিতে কি বোঝায়? শাহনাজের হাত ধরে দোতলার সিঁড়িতে পা রাখলো মেহনুর। শাহনাজের দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি একটু বেশি খোঁচাচ্ছ না? ড্যাব ড্যাব চাহনিতে হাঁ করে তাকিয়ে থাকলো শাহনাজ। অবাক হয়ে বলল, ও মা গো, কার মুখে খোঁচার কথা শুনি? তুই দেখি চপর চপর কথা শিখেছিস। সবাই তোকে ভাইয়া শিখিয়েছে তাই না? ঠিকই করেছে। তোর সাথে আস্ত বোবা নিয়ে সংসার করা যায় নাকি? চল ওপরে চল। ওপরে যে আমার কাছে সব ঝেড়ে কেসে হালকা হয়ে যাবি। কাল রাত থেকে দেখছি তোর মুখ ভার। কি হয়েছে? টেনশন করছিস কেন?
ওটা তোর দেবরের জন্য জিজ্ঞাসা করিনি, এখন চল সব ফটফট করে বলবি। শাহনাজের সাথে বহুদিন পর খোলামেলা কথায় বসলো মেহিনুর। শাহনাজের হাতে খাবারের প্লেট, সে ডাল চচ্চড়িতে ভাত মাখিয়ে চালাকি করে মেহিনুরকে টপাটপ খাইয়ে দিচ্ছে। মেহিনুর খাবার চিপাতে চিপাতে সবগুলো কথা বলে দিল। অনামিকার ঘটনা থেকে শুরু করে গ্রামে আসার ঘটনা পর্যন্ত বলল। সব শুনে শাহনাজ একটু পর পর কপাল ভাঁজ করে। হঠাৎ শাহনাজ দরজার দিকে তাকাতে দ্রুত সেটা ছিটকি নিয়ে মেরে লাগিয়ে দিল দেওয়ালের কান থাকে। প্রবাদটার মতো শাহনাজ একটু শান্ত কণ্ঠে বলল, তুই আপাতত চুপ থাক, মাহাতিম ভাইকে কিছু বলিস না। ভাইয়া যে তোকে এখানে পাঠালো, আমার মনে হচ্ছে ভাইয়া নিজেও এখানে আসতে যাচ্ছে। দেখছিস ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পর মনে হলো ভাইয়া তোকে কিছু একটা থেকে দূরে সরাতে চাচ্ছে। সেটা ওই রজনীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা একটা কথা বলতো, তুই কোন আকেলে ভাইয়ার কাছে ওই অনামিকার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি ঘিলুতে একটু কাজ করেনি? তার আত্মসম্মানে ঘা লাগবে। আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু। নীতি আপু যখন পুরো ঘটনা বলল, আমার তখন তো এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার ওপর খেপে গিয়ে হাতটা যে কি করেছিল ওইটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি আর কখনো ওইরকম করবো না ওনার সাথে। তোর শাশুড়ি কবে যাচ্ছে? সোমবারের টিকিট। মার শরীর যে কি খারাপ হয়েছে, রাতে ঘুমালেও ট্যাবলেট দিলে গা শেষ রাতে জেগে যায়, খুব কাঁদে। না রে, মাহাদিটা অনেক চঞ্চল ছিল, বাচ্চাটা নেই ভাবতেই বুকটা খালি লাগে। ভাইয়া মনে হয় খুব কষ্টে আছে মেহিনুর। তোর বরটা আসলে খুব শক্ত, তুই যে বললি একটু কাঁদেনি, আমার খুব অবাক লাগে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ নিজের ছোট ভাইকে দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছে। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকাল সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? মেহনুর খাবার চিবানো বাদ দিয়ে উৎসুক হয়ে বলল, কি বলেছে? শেষ লোকমাটা গোল গোল করতে করতে শাহনাজ বলতে লাগলো, বলেছে, শোনো বড় শালিকা, আমার বউটার দিকে বিশেষ খেয়াল রাখবে। আমি আসার পরপরই যেন সুস্থ পাই। যদি টাটকা ঠিকঠাক মতো না করো তাহলে তুমি যা চাইবে তাই দিব না, আর যদি করো তাহলে তুমি যা চাইবে তাই দিব। শাহনাজ একদম নকলবাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে হাসতে হাসতে বলল মেহনুর। তারপর ঠিক তখন এই দরজা থেকে উত্তর সিটকিনিটাকে এলো। তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফেললাম দাদু। চমকে গিয়ে শাহনাজ মেহনুর দুজনেই দরজার দিকে তাকালো। দেখলো হান্নান শেখ সদ্য গোসল সেরে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। দুজনে খুশিতে গদগদ হলো। এবার দাদাকে সাথে জম্পেশ আড্ডা জমবে। সময়টা কাটা ও সপ্তাহের বার অজান্তেই চলে গেল। বিরতিহীন সময়ের গণ্ডিটা ধীরে ধীরে কঠিন দিনের দিকে এগোচ্ছে। খুব ঝঞ্ঝাট চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমালো মার্জা। তার চিকিৎসার পুরো প্রতিক্রিয়ার জন্য সদা সর্বদা নীতিপ্রীতি সঙ্গে থাকবে। আমেরিকার ঘাঁটিতে চিকিৎসা সুবাদে দেশে থাকবে না কয়েক মাস। ঘা ঘা নিবার ভূমির মতোই শূন্যতায় ছেয়ে গেল পুরো আনসারি নিবাস। বাড়িতে নিঃশ্বাস ফেলার মতো মানুষ বলতে কেবল বিশ্বস্ত চাকর সিরাত আর কাকা তকদিরকেই আছে। সাবু খালা দেশের বাড়িতে ভাতিজির বিয়ে খেতে গেছেন। আরও যত চাকর বাকর ছিল তাদের যাওয়ার আগে ছুটি দিয়ে গেছে মার্জা। শুধু ছুটি যায়নি সিরাজ কাকা, তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের কাজে থাকতে ইচ্ছুক। মার্জা যাওয়ার পরপরই বিদায় নিয়েছে রজনী। সে তার ভাইয়ের জন্য উত্থাল নির্বাচনে সাহায্য করতে ছুটেছে। রজনীর নির্দেশে জাফলং বেড়াতে গিয়েছে অনামিকা। অপরদিকে গ্রামের মাটিতে ফিরে পেয়ে প্রাণবন্ত হয়ে গেছে মেহনুর। তার ঘরমুখ ভাব কেটে গেছে, স্বচ্ছ চঞ্চলতার ভাবসাব দেখা দিচ্ছে। মায়ের সাথে, বড় মায়ের সাথে, সাবা ও শাহনাজের সাথে সহজ হয়ে গেছে মেহনুর। সকলের সেবা ও যত্নে কঠোরতা অসুখ থেকে উঠে পড়েছে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে। এখন দেহ মন সবকিছুতেই মাংসের ঘাটতি। উপন্যাসের বইগুলো এখন আগের রুক্ষ লাগছে না। মাঝে মাঝে পড়তে পড়তে গভীর স্মৃতিতে ডুবে যায় সে। কখনো মাহাতিমের দুষ্টু কথাগুলো ভেবে বই হাতেই খিলখিল করে হাসে, কখনো মাহাতিমের চিন্তায় মুখ কালো করে বই থেকে চোখ নামিয়ে নেয়। আয়নার সামনে চুল আঁচড়াতে গেলে
মনে হয় এই বুঝি লোকটি আসবে, এই বুঝি কিছু বলবে। দিন শেষে কেউ তার কাছে আসে না। দিনে রাতে যখন মাহাতিম একটুখানি অবসর পায় তখন মেহনুরের খোঁজ নেয় সে। মেহনুর প্রতিবারও জিজ্ঞেস করে কবে আসবেন। মাহাতিম হারমোশই বলে একই উত্তর, এই তো আর কিছুদিন। কয়েক মিনিটের জন্য মনে হলো কালকে চমকে দেওয়ার জন্য মাহাতিম আসছে, আবার মনে থেকে জবাব আসতো, অপেক্ষা করিস না, সে আসবে না। রাতের ঘটনার পর ঘন্টার কথা বললেও মেহনুরের কাছে শূন্য শূন্য ঠেকে কেমন জানো। কত কথা বলার ছিল, সেগুলো নিষ্ঠুর সময়ের জন্য ফুরিয়ে গেছে। একদিন রাতে ঠকঠক করে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মেহনুর চমকে গিয়ে অদ্ভুত শিহরণে লাফিয়ে উঠল। বইটা নির্দয়ের মতো ফেলে রেখে দরজার দিকে হুড়মুড় করে খুলে দিল। প্রশস্ত এক হাসি দিতেই মনটা ভীষণ মুমূর্ষ হলো তার। হাসিটা মন থেকে উঠে গেল, ঠোঁট থেকে মুছল না। সে তার দাদাভাইকে দেখে মন থেকে খুশি হলো না। দাদাভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে খুশি হতো। দাদাভাই সেদিন রাতে উদ্ভট কথা বলল, দাদু ভাই, যদি তোমাকে সবসময়ের জন্য আমার কাছে রেখে দেই তাহলে কি তুমি থেকে যাবে? বিষগ্ন ভরাক্রান্ত মেহনুর কোনো কিছু না ভেবেই চুপ ছিল। মাহাতিম আসবাসব করে আশা ভাঙে কথাগুলো মনে পড়তে অন্যমনস্ক বলেই বলল, আমি থাকবো। অন্যমনস্ক মেহনুর যদি একটুখানি সজাগ হতো, যদি একটুখানি বুঝতো তাকে এমন প্রশ্ন কেন করা হচ্ছে, তাহলে সে বুঝি লাগেজ ফেলেই পালিয়ে যেত। হানান শেখের ধূর্ত ইচ্ছাটা যদি মাইন্ড রেকিং এর মতো ধরা পড়তো তাহলে মেহনুর আর স্বাভাবিক ভঙ্গিতে থাকতে পারতো না। গোল গোল চাহনিতে বরফের মতোই জমে যেত সে। হানান শেখ নিচের রুমে ফিরে আসতেই তোষকের নিচ থেকে ফোন, ক্যালেন্ডার, সবশেষে পাতা থেকে চ্যাট কার্ড আটকানো সিম, মস্তিষ্কের ভেতর হাতড়ে বের করা সব মুখস্থ নাম্বার একত্র করলো। কলটা ডায়াল দিতেই 2-3-4 বার বাজার পর রিসিভ হলো। হানান শেখ ওরফে কালাম সর্দার নিচু গলায় বলল, খবর কি সজীব বা? সজীব নামের ছেলেটা ঘ্যাট ঘ্যাট করে বিশ্রী হাসি দিয়ে বলল, ফ্যাত করে একদল পানির পিক ফেলে বলল, আপনার মালদেহি নয়নের লাহান, হ্যারে টপকায় বহুত কসরত করন লাগবো, এর লেগা সোপাইন্না ডলডারে আনতে কইলাম। হালাডা মেডিসিনে লইয়া আইতাছে, প্যাডে চাকু হান্দাইয়া মুচুর মারলেও দম শেষ। কোনো টেনশন নাই মামু, আপনি নিশ্চিন্তে থাহেন।